রাঙ্গামাটি প্রবাসী কল্যাণ সেন্টারের উদ্যোগে বিদেশ প্রত্যাগত অভিবাসীদের নিয়ে রেইজের সেমিনার অনুষ্ঠিত। গতকাল 5 ফেব্রুয়ারি রাঙ্গামাটিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আওতাধীন প্রবাসী কল্যাণ সেন্টারের উদ্যোগে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের সাস্টেইনেবল রিইন্টিগ্রেশন রেজ প্রকল্পের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি বৃহস্পতিবার সকাল 10:30টায় রাঙ্গামাটির বিজন সরণিতে অবস্থিত প্রবাসী কল্যাণ সেন্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবাসী কল্যাণ সেন্টার রাঙ্গামাটির সহকারী পরিচালক মোহাম্মদ আতিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড রেজের পরিচালক, অর্থ কল্যাণ এবং প্রকল্প পরিচালক যুগ্ম সচিব ডক্টর এটিএম মাহবুব-উল আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংক রাঙ্গামাটি শাখার ব্যবস্থাপক তারিকুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সেন্টার রাঙ্গামাটি শাখার কাউন্সিলর রাশিদুল হাসান রতন সহ রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকা থেকে আগত 20-25 জনের প্রত্যাগত প্রবাসীরা। সভাপতির বক্তব্যে মোহাম্মদ আতিকুল আলম বলেন, প্রবাসী কল্যাণ সেন্টারের মাধ্যমে মাঠ পর্যায়ে প্রবাসী এবং তার পরিবারের জন্য বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম আমরা পরিচালনা করছি এবং একই সাথে রেজ প্রকল্পের মাধ্যমে রিইন্টিগ্রেশনের কার্যক্রম পরিচালনা করছি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়টা 2003 সালে কার্যক্রম শুরু করেছে। এই প্রবাসীদের গুরুত্ব বিবেচনা করে সরকার 2003 সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তার কার্যক্রম পরিচালনা করে এবং এই মন্ত্রণালয়ের নামের সাথে দেখবেন যে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান, মানে 4টা দপ্তর সংস্থা আছে। এই 4টি দপ্তর সংস্থায় 2টা দপ্তর সংস্থা প্রবাসীদের কল্যাণের জন্য কাজ করে এবং আর 2টি কাজ করে বৈদেশিক কর্মসংস্থানের জন্য। আমরা যারা প্রবাসী বা বিদেশে যাব বা গিয়েছি, এই 4টা দপ্তর সংস্থা সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা থাকতে হবে, তাহলে আপনি যে কোনো প্রয়োজনে আমাদের সাথে কানেক্টেড থাকার সুযোগ আছে, মানে মিনিস্ট্রির সাথে কানেক্টেড থাকার সুযোগ আছে। তো প্রবাসীদের জন্য, প্রবাসীর কল্যাণের জন্য কাজ করে 2টি সংস্থা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। এবং বৈদেশিক কর্মসংস্থানের জন্য কাজ করে বিএমইটির নাম শুনছেন? জি জি, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস। আরেকটি হচ্ছে বোয়েসেল, এটা যারা সরকারের মাধ্যমে বিদেশ যায় তারা এটা জানেন যে বোয়েসেল হচ্ছে সরকারের একমাত্র রিক্রুটিং এজেন্সি। এই 4টি দপ্তর সংস্থা নিয়ে আমাদের মিনিস্ট্রি গঠিত এবং আমরা হচ্ছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধি। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের জেলার নাম হচ্ছে প্রবাসী কল্যাণ সেন্টার, যেটা 2023 সালে তার কার্যক্রম শুরু করেছে মাঠ পর্যায়ে। প্রধান অতিথির বক্তৃতায় ডক্টর এটিএম মাহবুব-উল করিম বলেন, আমাদের এটা তো প্রথমে হলো একটা প্রকল্প নেওয়া। প্রকল্পটা কেন নেওয়া হচ্ছে? প্রকল্পটা হচ্ছে যখন 2020 সালে করোনা পরবর্তী লোকজন অনেক চাকরি হারিয়ে ফেরত আসা শুরু করলো, তারা আমাদের সারা বাংলাদেশে প্রায় 4,25,000 মতো লোকজন ফেরত আসছে। তখন সরকার তাৎক্ষণিকভাবে চিন্তা করলো যারা বিদেশে টাকা পয়সা খরচ করে গেছে, প্রতারিত হয়ে ফেরত আসছে, তাদের জন্য কী করা যেতে পারে। তখন এই প্রকল্পটা নেওয়া হয় এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে লোন নেওয়া, বিশ্ব ব্যাংকের। আর আমাদের সরকার লোন নেয় এবং লোন নিয়ে আমরা প্রায় 2 লক্ষ লোকের আমাদের টার্গেট থেকে সারা বাংলাদেশের 64 জেলা এবং অফিস শুরু করা হয় 31টা, পরে আরও 4টা, এখন 35টা জেলা অফিস। বেসিক্যালি আমরা ওই প্রবাস অধ্যুষিত জেলা হিসাবে আমরা এই অফিসগুলো করি, যেমন এদিকে রাঙামাটি আছে, কক্সবাজার আছে, চিটাগাং আছে, আর বাকিগুলো হলো অধীনে কাজ করে, যেমন বান্দরবান হলো চিটাগাং বান্দরবান আপনাদের রাঙামাটি এরকম আর কি, মানে আমাদের মূল ইয়েটা ছিল যে আপনারা যারা কষ্ট করে বিদেশে গেছে ফেরত আসবেন, ফেরত আসার পরে এখন আপনাদেরকে যদি আমরা অ্যাড্রেস না করি, আপনাদের যদি মনোযোগ না দিই, আপনাদেরকে যদি আমরা একটা কিছু করার চেষ্টা না করি, তাহলে কী হবে? তাহলে আপনি একটা সময় হতাশ হয়ে যাবেন, একটা সময় নেশা করবেন, নাহলে চিন্তাই করবেন, চুরি করবেন। এর ইম্প্যাক্ট কিন্তু আমাদের ঘরেও পড়বে, আমাদের বলতে আমাদের সকল মানুষের ঘরে পড়বে। কেন করবে? যদি একটা এলাকায় চিন্তাই শুরু হয়, একটা এলাকায় যদি মাদকের শুরু হয়, তখন তো দেখা যাবে সে আমার পকেটটা কিন্তু চিন্তা করতে পারে, আমার পেটটা তো চুরিটা করতে পারে। সো দ্যাট সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের দায়িত্বটা এটা হয় না, আপনারা যারা বিদেশে কষ্ট করে গিয়েছিলেন, ফেরত এসেছেন, তাদেরকে কীভাবে আমরা পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, পুরোটা প্রশিক্ষণের মাধ্যমে আপনাদেরকে পুনরায়
একটা আমাদের সমাজের এই মূল স্ট্রিমে আমরা নিয়ে আসতে পারি। এই জন্যই প্রকল্পটা শুরু করা হয়। এবং আমরা যেটা করেছি যে আপনাদের প্রথমে যারা বিদেশ থেকে ফেরত এসেছেন তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করেছি, রেজিস্ট্রেশন করে কাউন্সিলিং করেছি, প্রশিক্ষণের জন্য রেফার করেছি, রেফার করার পরে এরপরে আমরা 13,500 টাকা একটা প্রণোদনা আপনাদেরকে এককালীন দিয়েছি। এখন কিন্তু আমাদের কিন্তু এটা চলতেছে যে আপনারা যারা অলরেডি নিবন্ধন আছেন 2 লক্ষের বাইরে আমরা আরও 53,000কে আমরা অলরেডি নিবন্ধন করেছি, মোট 2,53,000। তাদের মধ্যে থেকে আমরা 20,000, আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে, আমরা বেসিক্যালি 35 বয়স থেকে আমরা টার্গেট করছি যারা ইয়ং বা এখনো কাজ করতে চান বা ভালো কিছু করতে চান, তাদেরকে আমরা কিন্তু বিভিন্ন রকম প্রশিক্ষণ কিন্তু আমরা দিচ্ছি। আমি জানি না আপনাদের এখানকার মধ্যে কেউ এটা কিন্তু দেখেন আপনাদেরকে আমরা প্রশিক্ষণের সকল খরচ দিচ্ছি। এমনকি প্রশিক্ষণ যখন করছেন প্রতি সপ্তাহে আমরা কিন্তু আপনাদেরকে 2,500 টাকা করে একটা সাপোর্ট দিচ্ছে। এই কারণে সার্টিফিকেট দিলে তারপরে পাবেন, টাকাটা ধরা মানে আপনারা। স্যার আমরা ওই অনেকে তো 13,500 টাকা এটাও পাই নাই স্যার। ওটাই 126 জন আছে না, ওটা আমরা যদি নতুন রেজিস্ট্রেশন ওটা হলো আমি বলি এখন হলো আমরা এই ফেব্রুয়ারির মধ্যে টাকা আমরা ছেড়ে দেবো। টাকা চাই না আমাদের 50 কোটি টাকা এখনো ওটা আপনার হাতে আসতে পারবেন। 50 কোটি টাকা আমাদের টার্গেটটা আমাদেরকে খরচ করতে হবে। মার্চের মধ্যে আমাদেরকে টাকাটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। টাকাটা আমরা পেয়েছি, আমরা এই ফেব্রুয়ারি থেকে অলরেডি শুরু করে দিচ্ছি আর কি। আপনারা ধরেন যে 1 মাসের মধ্যে সবার টাকা চলে যাবে। আমাদের প্রায় 25,000 লোকের টাকা আমাদের কাছে আছে। 25,000 লোকের টাকা আপনারা পাননি, এই 2 মাসের মধ্যে পেয়ে যাবেন। এবং আমরা পরবর্তীতে আরও হলো আমার 10,000, যেটা আমরা হলো আগামী জুনের পরে আবার টার্গেট করি। জুনের পরে জুলাই থেকে আবারও আমরা আপনাদের সব জেলা থেকে আমরা আবার লিস্ট কালেক্ট করবো। কালেক্ট করে আরও কিছু আমরা 10,000কে আমরা হলো পরের 6 মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আরও হলো 10,000 সারা বাংলাদেশে আমরা যেরকম উপযুক্ত লোক পেলে তাদেরকে আমরা প্রশিক্ষণ এবং আমরা সেখানে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আপনি যখন কিছু শুরু করবেন, শুরু করলে তখন হলে আপনাকে ব্যাংক সাপোর্ট দেবেন। আমরা পাশাপাশি অলরেডি বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা বসেছিলাম। গতকালকে হলো আমাদের গত পরশু দিন আমরা এবি ব্যাংকের সাথে এমইউ করেছি। এই গত পরশু দিন এবি ব্যাংকের ডিএমডি সহ আমাদের আমরা মানে এমইউ একটা চুক্তি করছি। এবি ব্যাংকে আমরা বলছি যে যারা প্রবাস ফেরত তাদেরকে তারা স্বল্প সুদে লোন দেবে। স্বল্প সুদে বলতে ব্যাংকের হলো আপনার কিছু লোন আছে। আপনারা জানেন কিনা, আপনারা তো এখানে থাকেন যে প্রত্যেকটা ব্যাংকের কিন্তু একটা কৃষি ঋণ আছে। কৃষি ঋণ বিভাগ থেকে তারা ওই যে শস্য বীজের ঋণ দেয়, তারপরে উদ্যোক্তা ঋণ দেয়। এই শস্য বীজের ঋণ উদ্যোক্তা ঋণ কিন্তু আপনার 4% ইন্টারেস্ট, কিন্তু ব্যাংকগুলো সহজে দিতে দেয়। এটা প্রবাসী কল্যাণ ব্যাংকের নাই, কিন্তু অন্যান্য ব্যাংকের আছে। আমরা ওই এবি ব্যাংক সহ আরও বেশ কয়েকটা ব্যাংকের সাথে আমরা চুক্তি করেছি। এবি ব্যাংকে করলাম তো কাছে পরশু দিন, তারপরে ইউসিবিএল এর সাথে করছি, তারপরে ব্রাকের সাথে করছি। এরা হলো বাংলাদেশ ব্যাংক থেকে আপনার 1.5% ইন্টারেস্ট টাকা নেয়, নিয়ে হলো আপনাদেরকে 4% অনলি 4% ইন্টারেস্টে লোনটা দিতে হবে। এটা হলো খুব সহজে আপনাদের উদ্যোক্তা থাকতে হবে। আপনি কিন্তু একটা ব্যবসা আছে, কাজ করতেছেন, বা একটা সিএনজি গাড়ি আছে চালাচ্ছেন, আরেকটা সিএনজি কিনবে বা লাইটের, এটার জন্য তারা তখন সাপোর্ট দেয়। এই প্রকল্পটা বাংলাদেশের অনেক প্রকল্প আছে, তার মধ্যে এই প্রকল্প একমাত্র প্রকল্প যেটা ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। এবং অ্যাওয়ার্ড পাওয়ার কারণে ওয়ার্ল্ড ব্যাংক খুশি হয়ে তারা হলো আমাদেরকে আরও 20 মিলিয়ন মানে 240 কোটি টাকা দেবে। আরও হলো আমরা প্রায় 1,25,000 লোক মানে লোকের যারা প্রবাস করেন তাদেরকে আমরা আরও 4 বছরের জন্য আমরা সামনে এই প্রকল্পটা নিব। অর্থাৎ 4 বছরের বিশেষ অতিথির বক্তৃতায় তারিকুল ইসলাম বলেন, আমি জয়েন করার পর থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি প্রবাসীদের সম্পূর্ণ হয়রানি মুক্ত একটা সার্ভিস দেওয়ার। আমি জয়েন করার পর থেকে এখন পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকার মতো ডিসবার্স করেছি এবং যারা যারা এটি পেয়েছেন সবাই খুবই উপকৃত হয়েছেন এবং তারা আরও লোকজনকে রেফার করছেন। 2010 সালে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সরকার একটি ব্যাংক স্থাপন করেছেন, যেটা প্রবাসী কল্যাণ ব্যাংক হিসেবে পরিচিত। সাধারণত প্রবাস যাওয়ার ক্ষেত্রে প্রবাসীদের লোন এবং অন্যান্য সুবিধা দেওয়ার জন্য এই ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়। সাধারণত 1 থেকে 3 লক্ষ টাকা ব্রাঞ্চ পর্যায়ে আমরা ডিসবার্স করে থাকি। নতুন যারা প্রবাসী যাচ্ছেন তাদের জন্য 8% সুবিধায় এবং যারা পুরনো আছেন তাদের জন্য 9% সুবিধায় আমরা লোনটা প্রোভাইড করে থাকি।
যদি কারো 3 লক্ষ টাকার বেশি প্রয়োজন হয় আমরা সে ব্যবস্থাও করে রেখেছি, যেটা আমাদের অঞ্চল প্রধান হয়ে আসে। তারপরেও আমরা সেবা দেওয়াটা অব্যাহত রেখেছি। স্বল্প কাগজে এবং হয়রানিমুক্ত পরিবেশে আপনারা লোন নিতে পারবেন। যারা প্রবাসে যেতে পারবেন তারাও নিতে পারবেন, যারা প্রবাস থেকে বাংলাদেশে চলে এসেছেন বিভিন্ন কর্মসংস্থানের জন্য নিজেকে আত্মনিয়োগ করছেন তারাও নিতে পারবেন। যে সকল প্রবাসী পরিবারের কারো বাংলাদেশে ব্যবসা আছে তাদের জন্য আমরা ঋণের ব্যবস্থা রেখেছি। সভায় আগামীতে বিদেশ ফেরত প্রবাসী সহ যারা ইতোমধ্যে প্রবাসে আছেন তাদের রেজ প্রকল্পের মাধ্যমে আরও কি সুযোগ সুবিধা দেওয়া হবে তার বিস্তারিত প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। ইতোমধ্যে রাঙামাটি থেকে প্রায় 522 জন অভিবাসী কর্মীকে এককালীন নগদ প্রণোদনা জনপ্রতি 13,500 টাকা প্রদান করা হয়। আরও 126 জনকে আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই প্রণোদনা প্রদান করা হবে বলে নিশ্চিত করেন সেমিনারের প্রধান অতিথি ডক্টর এটিএম মাহবুব উল করিম। আর প্রবাসীদের লোনে যে কোনো ধরনের সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক তারিকুল ইসলাম। বাংলাদেশ সরকারের পুনঃ একত্রীকরণ প্রকল্প রেজের মাধ্যমে বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের ওরিয়েন্টেশন, কাউন্সেলিং, ঋণ প্রাপ্তিতে সহযোগিতা, আত্মকর্মসংস্থানে সহযোগিতা, উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা, আরপিএল সনদ প্রদান, কারিগরি প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা সহ কল্যাণমূলক অন্যান্য সহযোগিতা প্রদান করা হচ্ছে। উল্লেখ্য 2015 সাল হতে বিদেশ ফেরত কর্মীগণ এই প্রকল্পের আওতাধীন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সেমিনারে উপস্থিত অভিবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিথিবৃন্দ। এরপর প্রবাসী কল্যাণ সেন্টারের উদ্যোগে উপস্থিত সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে প্রবাসী কল্যাণ সেন্টার রাঙামাটিবাসীর জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে 53 জন অভিবাসীকে নিয়ে টিটিসির মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামীতে আরও বিভিন্ন ধরনের ট্রেনিং প্রশিক্ষণ আসার খবরে উৎফুল্ল রাঙামাটির সকল অভিবাসী কর্মীরা। আশিকুর রেহান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।